আসসালামু আলাইকুম সবাইকে এইচকিউ কোচিং সেন্টার থেকে সবাইকে স্বাগতম। আজকে এইচএসসি 2021 সালের হিসাব বিজ্ঞান পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যাকাউন্টিং। তো প্রথমে লিখতে বলছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা। তো এটা একটু বড় করার জন্য আগে লিখতে হবে, বা তুমি এটা দিতেও পারো নাও দিতে পারো। তুমি আগে কি করবা, দুতরফা দাখিলা পদ্ধতি মানে কি এটা একটু দিলে সবচেয়ে ভালো হয়। তো দুতরফা দাখিলা মানে কি, এখানে হিসাব বিজ্ঞানের দ্বৈত সত্তা ধারণা অনুযায়ী প্রতিটি লেনদেনে দুটি পক্ষ বা হিসাব সংশ্লিষ্ট থাকে। এক পক্ষ সুবিধা গ্রহণ করে তাকে ডেবিটর বলে এবং অপর পক্ষে সুবিধা প্রদান করে তাকে ক্রেডিটর বলে। যে হিসাব পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দুটি পক্ষ বা হিসাবের একটিকে ডেবিট ও অন্যটিকে ক্রেডিট করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। এখন আমরা দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাগুলো লিখব। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রাখার একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পদ্ধতিতে হিসাব রাখলে অনেক ব্যবহারিক সুবিধা পাওয়া যায়। ছোট বড় ব্যবসায় অব্যবসায় সকল ধরনের প্রতিষ্ঠানেই এই পদ্ধতি হিসাব রাখা যায়। নিম্নে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা বর্ণনা করা হলো। 1 নম্বর, লেনদেনের পরিপূর্ণ হিসাব। এ পদ্ধতিতে লেনদেনের দুটি পক্ষকে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় বলে নির্দিষ্ট সময়ান্তে প্রতিটি লেনদেনের প্রকৃতি, পরিমাণ ও ফলাফল নির্ভরযোগ্য উপায় নির্ণয় করা যায়। দ্বিতীয় নম্বর, গাণিতিক শুদ্ধতা যাচাই। এই পদ্ধতিতে প্রত্যেকটি লেনদেনের এক পক্ষকে ডেবিট ও অপর পক্ষকে সমপরিমাণ অর্থে ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয়। ফলে সমস্ত লেনদেনের মোট ডেবিটের পরিমাণ মোট ক্রেডিটের সমান হতে বাধ্য। কোনো নির্দিষ্ট সময়ের পর রেওয়ামিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। 3, লাভ লোকসান নিরূপণ। দুতরফা দাখিলা পদ্ধতিতে ব্যবসায়ের মুনাফা জাতীয় আয় ব্যয় সংক্রান্ত লেনদেনগুলো পরিপূর্ণ হিসাব রাখা হয়। ফলে বছর শেষে ক্রয় বিক্রয় ও লাভ লোকসান হিসাব প্রস্তুত করে ব্যবসায়ের মোট ও নিট লাভ বা লোকসান নির্ণয় করা যায়। 4 নম্বর, আর্থিক অবস্থা নির্ণয়। আর্থিক অবস্থা বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের চলতি এবং স্থায়ী সম্পদ, মূলধন ও দায়ের পরিমাণকে বোঝায়। দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের পরিপূর্ণ হিসাব রাখা হয়, ফলে হিসাবকাল শেষে উদ্বৃত্তপত্র, এখানে আর্থিক অবস্থার বিবরণী লিখলেও হবে, প্রস্তুত করে আর্থিক অবস্থা নির্ণয় করা যায়। 5, মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়। দুতরফা দাখিলা পদ্ধতির সমস্ত ব্যক্তিক হিসাবগুলো সঠিকভাবে রাখা হয়, ফলে দেনাদার, পাওনাদার ও ঋণ সংক্রান্ত দায়ের পরিমাণ জানা যায় এবং নিষ্পত্তিতে সুবিধা হয়। 6, ব্যয় নিয়ন্ত্রণ। এই পদ্ধতিতে ব্যয় সংক্রান্ত সকল হিসাব সঠিকভাবে রাখা হয়, ফলে কোন খাতের কত ব্যয় হওয়া উচিত তা প্রকৃত ব্যয়ের সাথে তুলনা করে ব্যয় নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া যায়। 7, ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ। লেনদেনের উভয় পক্ষের হিসাব সংরক্ষিত হয় বলে ভুল ও জালিয়াতি সহজেই ধরা পড়ে এবং প্রতিরোধের ব্যবস্থা নেওয়া যায়। 8, সর্বজনীন স্বীকৃতি। দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, নির্ভুল, স্বয়ংসম্পূর্ণ, নির্ভরযোগ্য পদ্ধতি বিধায় সমগ্র বিশ্বের এই পদ্ধতি একটি সর্বজনীন স্বীকৃতি পেয়েছে। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কমপক্ষে 8টি দিতে বলছে, এর জন্য আমরা 8টি দিলাম, তোমরা বেশিও দিতে পারবে। খ নাম্বার বলছে সহায়ক তথ্য থেকে এক ব্যবহার করে এটাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। তো দেয়া ছিল সাবিনা এন্টারপ্রাইজের লেনদেনের
ডেবিট ও ক্রেডিট নির্ণয় এরকম সলভ করে তোমাকে দিতে হবে। 2020 সালের মে 5 এখানে বলেছিল চেকের মাধ্যমে বিক্রয় করা হয়েছে 10,000 টাকা। তো এটা জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ এটা ব্যাংকের মাধ্যমে টাকাটা আসছে, এর জন্য ব্যাংকে টাকা বাড়বে, এর জন্য ব্যাংক হিসাব ডেবিট, এবং বিক্রয় আমার আয় হচ্ছে, আর বিক্রয় অলওয়েজ ক্রেডিট হয়, তো বিক্রয় হিসাব ক্রেডিট, টাকাগুলো 10,000 সেম হবে। এরপরে মে মাসের 15 তারিখে ছিল অগ্রিম ভাড়া, নগদে অগ্রিম ভাড়া প্রদান করা হলো। তাহলে আমাদের নগদ টাকা আমাদের কাছে চলে যায়, এর জন্য নগদ হিসাবকে ক্রেডিট করব, আর এটা কি দিয়েছি, অগ্রিম ভাড়া হিসাব দিয়েছি, মানে অগ্রিম ভাড়া দিয়েছি, এর জন্য এটাকে ডেবিট করে দিব। টাকা ছিল 12,000, দুইটাই ঘরে 12,000 টাকা করে হবে। মে মাসের 22 তারিখ এখানে বলছে যে পণ্য উত্তোলন করা হলো, ঠিক আছে, ব্যক্তিগত প্রয়োজনে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে, আর এখানে পণ্য নামে কোনো হিসাব হয় না, এর জন্য ক্রয় হিসাব হবে, টাকা হবে 5,000 টাকা। এরপরে মে মাসের 30 তারিখে ছিল ব্যাংক সুদ পাওয়া গেল, তো ব্যাংকের টাকা বাড়বে, এর জন্য ব্যাংক হিসাব ডেবিট 1,000 টাকা, আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে, এটাও 1,000 টাকা হবে। খ নাম্বার এই পর্যন্তই। গ নাম্বার বলছে যে হিসাব চক্র এবং হিসাব চক্রের ধাপ কমপক্ষে 8টি বিশ্লেষণ করতে হবে। তো প্রথম হলো হিসাব চক্র। হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে, মানে হিসাব চক্রটা কি এটা আগে ফার্স্টে লিখলে ভালো হয়। তো হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে প্রতিষ্ঠানের কার্যাবলী অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয়। এই অনির্দিষ্ট জীবনকে হিসাবকাল বলে। প্রত্যেক হিসাবকালে হিসাব সংক্রান্ত কার্যাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে সংগঠিত হয়। হিসাব সংক্রান্ত কার্যাবলীর এই পর্যায়ক্রমিক ধারাবাহিকতা এবং এদের পুনরাবৃত্তিকে হিসাব চক্র বলে। এখন হিসাব চক্রের যে ধাপটা আছে এটা চিত্রের মাধ্যমে তুমি দেখাতে পারো। তো এটার এক্সপ্লেন করার কিছু নেই, তোমরা বই থেকে বা যে কোনো জায়গা থেকে এটা এইভাবে, অনেকে অন্যভাবে করতে পারে, এরকম চক্রাকারে করলে সবচেয়ে ভালো হয়। এটা নিচে মানে চিত্র হিসাব চক্রটা লিখে দিবা। এরপরে বলছে যে কমপক্ষে 8টি এক্সপ্লেন করতে বলছে। তুমি এখানে 10টি আছে, এখানে 10টি তুমি এক্সপ্লেন করবা। তো এখানে 1 নম্বরে আছে লেনদেন শনাক্তকরণ। হিসাব চক্রের প্রথম ধাপে ব্যবসায়ের প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়। দ্বিতীয় নম্বর হলো লেনদেন বিশ্লেষণ। এই ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাব খাতগুলো চিহ্নিত করা হয়, যেমন 5,000 টাকা যন্ত্রপাতি কেনা হলো বা ক্রয় করা হলো। এখানে দুটি হিসাব বিদ্যমান, একটি যন্ত্রপাতি হিসাব, অপরটি নগদান হিসাব। এরপরে তৃতীয় নম্বর জাবেদাভুক্তকরণ। বিশ্লেষণকৃত হিসাব খাতগুলোর দুতরফা দাখিলা অনুসারে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। 4 খতিয়ানে স্থানান্তর। এই ধাপে জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করা হয়। প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবে নির্দিষ্ট সময়তে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। 5 রেওয়ামিল প্রস্তুতকরণ। লেনদেন সমূহ নির্ভুলভাবে হিসাব বহিতে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করার জন্য উদ্দেশ্য খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত ও ক্রেডিট উদ্বৃত্তের সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করা হয়। 6 সমন্বয় দাখিলা। ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাবকালে প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ এবং অনুপার্জিত আয় ইত্যাদি দফাগুলোকে সমন্বয় দাখিলা প্রদান করা হয়। 7 কার্যপত্র প্রস্তুত। আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসেবে বহু ঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়, তাকে কার্যপত্র বা এটা ইংরেজিতে ওয়ার্কশিট বলে। 8 আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী প্রস্তুত। আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ, ক্ষতি, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ করা যায়। 9 সমাপনী দাখিলা। কারবারের মুনাফা জাতীয় আয়
এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোর জের ও উত্তোলন হিসাব বছরান্তে বন্ধ করতে হবে। 1 বছরের আয় ব্যয়ের পরবর্তী হিসাব বছরে যাবে না, তাই সমাপনী দাখিলার প্রয়োজন হয়। 10 হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা। সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসায়ের আয় ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধ হয়ে যায়। অবশিষ্ট সম্পদ দায় ও মালিকানা সত্ত্বের হিসাবের জের নিয়ে পরবর্তী হিসাবের বছর শুরু করা হয়। এর জন্য হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয়। এটা এ পর্যন্ত। এরপরে ঘ নাম্বারে তোমাকে বলছে লাভ ক্ষতি নির্ণয় করতে। তো এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে। তো এখানে তাওসিফ ব্রাদার্সের আগে আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। তো প্রারম্ভিক মূলধনের সূত্র কি? প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিতে হবে। তো প্রারম্ভিক মোট সম্পদ ছিল 5,30,000 টাকা, এটা থেকে বাদ দিয়ে দিব। প্রারম্ভিক মোট দায় ছিল 2,90,000 টাকা, সেটা বাদ দিলে 2,40,000 টাকা আসবে। এরপরে আমাদের আরেকটা লাগবে সমাপনী মূলধন। এটা মোট দেয়া নেই, এজন্য আমাদের আগে নির্ণয় করতে হবে। তো সমাপনী মোট সম্পদ ছিল অগ্রিম সরঞ্জাম, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, ব্যাংক জমা এবং বিনিয়োগ। এটা থেকে বাদ দিব মোট দায়, সমাপনী মোট দায়। তার সমাপনী মোট দায় ছিল প্রদেয় হিসাব, ঋণ এবং বকেয়া বেতন। এগুলো সব যোগ করলে আসে 5,50,000 এবং দায়গুলো যোগ করলে আসে 2,60,000 টাকা। তো এটা থেকে এটা বাদ দিলে বা বিয়োগ করলে 2,90,000 টাকা আসে। তো লাভ ক্ষতির আমরা সূত্র জানি যে সমাপনী মূলধনের সাথে যোগ হবে উত্তোলন এবং এখান থেকে মাইনাস হবে প্রারম্ভিক মূলধন থেকে প্লাস অতিরিক্ত মূলধন। তো সমাপনী মূলধন এখানে বের হয়েছিল 2,90,000 টাকা, এটা নিয়ে আসবে এখানে। প্লাস উত্তোলন দেয়া ছিল প্রশ্নের মধ্যে, তো এখানে 65,000 টাকা লিখবে। এখান থেকে মাইনাস হবে প্রারম্ভিক মূলধন, এটা উপর থেকে আনবে। এটা উপরে দেয়া ছিল 2,40,000, এটা এখানে 2,40,000 টাকার সাথে এবং অতিরিক্ত মূলধন ছিল 80,000 টাকা, এটা অ্যাড করতে হবে। তো এই দুইটা যোগ করলে আসবে 3,55,000। এখান থেকে বাদ হবে, এটা যোগ করলে আসে 3,20,000। তো এটা থেকে এটা বাদ গেলে থাকতেছে 35,000 টাকা। তো লাভের পরিমাণ হবে 35,000 টাকা। তো এই পর্যন্তই তোমাদের অ্যাসাইনমেন্টের আনসারগুলি। তো এই পর্যন্তই। নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টসের মাধ্যমে যদি কোনো ভুল থাকে এখানে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, HQ কোচিং সেন্টার থেকে।